নমস্কার। গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এইরকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য। ডিসক্লেইমার: মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি ক্যান্সারের কারণ। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। তাহলে চলুন গল্প শোনা যাক। আমাদের আজকের গল্প, মরা মানুষের হাত। প্রতিদিন সকালে লক্ষ লক্ষ মানুষ সুখের আশ্রয় ছেড়ে বাড়ি থেকে ঘুম চোখ মুছতে মুছতে বেরিয়ে পড়ে। তারপর রওনা হয় রেল স্টেশনের দিকে। ট্রেন এলেই লাফিয়ে উঠে পড়ে। গন্তব্য শহরের অফিস। সেই অফিসের ভিড়ে আমিও থাকি। ভোরবেলা ঘুম জড়ানো চোখে ঘরের আরাম ছেড়ে বাইরে বেরোতে ভালো লাগে না, কিন্তু উপায় নেই। ট্রেনে যাওয়া আসার কষ্টের ব্যাপারে নতুন করে কিছু আর বলার নেই। গরমকালে যেমন গরম, শীতকালে তেমনই ঠান্ডা। অর্থাৎ ট্রেন ভ্রমণের আমেজটুকু আর পাওয়া যায় না। তবে একই সঙ্গে কষ্টটাও অভ্যেস হয়ে গেছে। গত 2 মাস ধরে দেখছি ট্রেনগুলো কোনো জাদুমন্ত্র বলে ঠিক ঠিক সময় যাওয়া আসা করছে। কিন্তু হঠাৎই কিছুদিন আগে শুরু হলো রেল ধর্মঘট। সুতরাং কলকাতায় যাতায়াতের ট্রেন উধাও হল। ট্রেন বন্ধ থাকলে কলকাতা যাওয়ার একমাত্র উপায় হল গাড়ি অথবা ট্যাক্সি। তাহলে অবস্থাটা একবার ভেবে দেখুন। শত শত লোক শত শত গাড়ি, ট্যাক্সি অথবা টেম্পো ধরে রওনা হয়েছে শহরের দিকে। একই সঙ্গে একে অপরকে ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং রেজাল্ট ট্রাফিক জ্যাম। সে সময় মনে রাগ, বিরক্তি ইত্যাদি মিশ্র অনুভূতির যে কি অদ্ভুত খেলা চলে তা এরকম অবস্থায় যে না পড়েছে সে ছাড়া কেউ বুঝতে পারবে না। সেই ট্রাফিক জ্যামের লম্বা সারিতে আমিও গাড়ি নিয়ে দাঁড়িয়ে। আর তখনই ঘটনার সূত্রপাত। আমার বউ রুমা ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি গেছে। ফলে ড্রাইভারকেও ছুটি দেওয়া আছে। সুতরাং আমি নিরুপায় হয়ে গাড়ি নিয়ে রওনা হয়েছি অফিসে। নইলে ট্রেন চললে পর পেট্রোলের ক্রমে বেড়ে ওঠা দামের কথা ভেবে গাড়ি নিয়ে সচরাচর অফিসে যাই না। এখন গাড়ি নিয়ে বেরিয়েও দেখছি বিপত্তি। প্রথম কয়েক মাইল আমাদের সারিটা ধীরে ধীরে বেশ এগোতে লাগল, কিন্তু একটা মোড় ঘুরতেই প্রচণ্ড শক্তিতে ব্রেক কষলাম। আরেকটু হলেই সামনে দাঁড়ানো একটা সবুজ অ্যাম্বাসাডারের পেছনে ধাক্কা মারছিলাম। আমার সামনে পাশাপাশি 3-4 গাড়ি নিশ্চল হয়ে দাঁড়িয়ে। যতদূর চোখ যায় শুধু গাড়ি আর গাড়ি। মনে মনে বেশ বুঝলাম, শহরে পৌঁছানো পর্যন্ত ওই সবুজ অ্যাম্বাসাডারের পশ্চাৎদেশ হয়তো সারাক্ষণই আমাকে দেখতে হবে। তবে সবুজ রং দেখাটা শুনেছি ভালো, চোখ তাজা থাকে। অফিসে পৌঁছতে কঘন্টা দেরি হবে সে ভাবনা অনেক আগেই ছেড়ে দিয়েছি। এখন প্রশ্ন, এই গাড়ির জটলা থেকে মুক্তি পাব তো? হঠাৎই পাশের এক গাড়ির আরোহী জানালেন, সামনে কোথায় নাকি একটা টেম্পো খারাপ হয়ে গেছে। চমৎকার! এখন অবস্থা যা দাঁড়িয়েছে তাতে এগোনো পেছনো সবই বন্ধ। হয়তো গাড়ির সিটে বডি কাত করে ঘুমিয়ে পড়তাম, কিন্তু মাঝে মাঝে সবুজ অ্যাম্বাসাডারটা কয়েক ইঞ্চি করে এগোচ্ছে আর যান্ত্রিক প্রতিক্রিয়ায় আমি সেই মহার্ঘ ইঞ্চিগুলো দখল উঠছি। তখনই খেয়াল পড়ল স্টেশন ওয়াগনটার দিকে। মেরুন রঙের গাড়িটা আমার ডান দিকেই অচল হয়ে দাঁড়িয়ে। আমার ডান হাতের কোনোই খোলা জানালার কিনারায় রাখা, আর ঠিক জানলা ঘেঁষেই মেরুন স্টেশন ওয়াগনটা। এত কাছে যে ইচ্ছে করলে জামার হাতা দিয়ে ওটার গা পালিশ করে দেওয়া যায়। আমরা পাশাপাশি রয়েছি। আমি মাঝে মাঝে এমনই তাকাচ্ছি গাড়িটার দিকে। গাড়ি চালাচ্ছেন একজন অতি আধুনিক মহিলা। সাজগোজ উগ্র। ঠোঁটে লিপস্টিকের আগুন, চোখে কালো সানগ্লাস। একটা ছাই রঙের স্টোল শীতকে রুখতে অলস চেষ্টা করছে। মাঝে মাঝে তিনি মাথা ঘুরিয়ে আমার দিকে দেখছেন, আবার নার্ভাসভাবে মাথা ঝাঁকিয়ে চোখ ফিরিয়ে নিচ্ছেন। তবে তারপরেও আর চোখে আমাকে দেখতে চেষ্টা করছেন।
যখন তার নজর আমার দিকে ব্যস্ত তখন তার সামনের গাড়িটা ফুট কয়েক এগিয়ে গেল। পেছনে দাঁড়ানো গাড়ির দল সম্মিলিতভাবে হর্ন দিয়ে উঠতেই তিনি চমকে উঠে এক প্রচণ্ড হ্যাঁচকায় গাড়িটা এগিয়ে নিলেন সামনে এবং সামনের গাড়িটা হঠাৎ থামতেই তিনিও সজোরে ব্রেক কষলেন। ভয়ঙ্কর ঝাঁকুনি দিয়ে স্টেশন ওয়াগনটা থামল। ওয়াগনটা সামনে এগিয়ে যাওয়ার ফলে তার পেছনের জানলাটা আমার জানলার পাশে এসে থামল এবং আমি ওয়াগনের ভেতরটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। ভেতরে চাদরে জড়ানো কি একটা যেন রয়েছে। ভদ্রমহিলা সজোরে ব্রেক কষার ফলে চাদরের একটা কোণ সামান্য সরে গেছে। সেই কোণ দিয়ে কিছু একটা বেরিয়ে এসেছে বাইরে। সেদিকে এক পলক তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিলাম। আমার ক্লান্ত মস্তিষ্ক আমাকে তখন প্রাণপণে বোঝাতে চাইছে যে আমার চোখ ভুল দেখেনি। সুতরাং আবার তাকালাম ওয়াগনের ভেতরে। না, প্রথমবারে আমি ভুল দেখিনি। জিনিসটা একটা হাত, মানুষের হাত যে তাতে কোনো সন্দেহ নেই। কারণ ওয়াগনের জানালায় কাচ না থাকলে আমি হয়তো হাত বাড়িয়েই ওই হাতটা ছুঁতে পারতাম। হাতটার মাঝের দোয়ামূলে কালচে লাল কি যেন লেগে আছে, বোধ হয় রক্ত। তাছাড়া পুরনো চাদরে জড়ানো জিনিসটার আকৃতি দেখে এই শীতে আমি ঘামতে শুরু করলাম। চাদরের নিচে অবশ্যই একটা বড়ি লুকোনো রয়েছে। কি করা যায় ভাবতে লাগলাম। আমার গাড়ির চারপাশে গাড়ির সমুদ্র। গাড়ির দরজা খুলব সে উপায়ও নেই। তাছাড়া এই জগাখিচুড়ির মধ্যে গাড়ি ছেড়ে নামাও যাবে না। হাত নেড়ে স্টেশন ওয়াগনের সানগ্লাস পরা ভদ্রমহিলার দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করলাম, কিন্তু বৃথাই। তিনি সরাসরি সামনের দিকে তাকিয়ে। এ অবস্থায় মনে পড়ে যায় রাতে দেখা দুঃস্বপ্নের কথা, যে স্বপ্নে কেউ আপনাকে তাড়া করে আসছে অথচ আপনি কিছুই করতে পারছেন না, এমনকি দৌড়তেও পারছেন না। আপনার পা দুটো যেন কেউ বেঁধে রেখেছে। অবশেষে হর্ন বাজাতে শুরু করলাম এবং একই সঙ্গে আঙুল দিয়ে স্টেশন ওয়াগনের পেছনটা দেখাতে লাগলাম। আমার সামনের সবুজ অ্যাম্বাসাডারের ড্রাইভার রাগী দৃষ্টিতে পেছন ফিরে আমাকে দেখল। ভাবলাম সে হয়তো নেমে আমাকে দুটো কথা শোনাতে ছুটে আসবে, কিন্তু যেভাবে গাড়িগুলো সব গায়ে গায়ে দাঁড়িয়ে আছে তাতে সে দরজা খুলে নামতে পারবে বলে মনে হয় না। এমন সময় স্টেশন ওয়াগনের লাইনের গাড়িগুলো এগোতে শুরু করল। ওয়াগনটা আমাকে ছাড়িয়ে এগিয়ে গেল। তার চলার ভঙ্গিতে সবসময়ই একটা ব্যস্ত ভাব। ওটার পেছনের গাড়িটা আমাকে আড়াল করার আগেই স্টেশন ওয়াগনের নম্বরটা দেখে নিলাম। পকেট থেকে পেন নিয়ে বাঁহাতের তালুতে নম্বরটা লিখে রাখলাম। তারপর চুপচাপ বসে রইলাম। শরীরে একটা অদ্ভুত ক্ষীণ কাঁপুনি টের পেলাম। হঠাৎ আমার পেছনের গাড়ির অধৈর্য হর্নের শব্দে খেয়াল হলো আমার লাইনের গাড়িগুলো এগোতে শুরু করেছে। আরও মাইল কয়েক নির্ভাবনায় এগিয়ে গেল গাড়ির সার। আমি ইতি উতি চেয়ে মেরুন স্টেশন ওয়াগনটাকে দেখতে চেষ্টা করছি, আর একই সঙ্গে সবুজ অ্যাম্বাসাডারের সঙ্গে আমার সংঘর্ষ কোনোরকমে এড়িয়ে চলেছি। একসময় রাস্তার কিনারায় দাঁড়ানো একটা লাল রঙের দোতলা বাড়ি আমি অন্যমনস্কভাবে পার হয়ে গেলাম। পার হতে গিয়ে শেষ মুহূর্তে চোখে পড়ল থানার লেখা বোর্ডটা। তক্ষুনি ব্রেক কষে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে দিলাম। পেছনে ছুটে আসা একটা কালো ফিয়াট বিকট আর্তনাদে ডানদিকে গাড়ি কাটিয়ে অ্যাক্সিডেন্ট বাঁচাল। ততক্ষণে আমি গাড়ি থেকে নেমে থানায় ঢুকে পড়েছি। পুলিশের ইউনিফর্ম পরে একজন সার্জেন্ট একটা টেবিলে বসে কিসব লিখছিল। আমাকে ছুটে ঢুকতে দেখে চমকে মুখ তুলে তাকালো। কি চাই? আমি একটা খুনের রিপোর্ট লেখাতে চাই। কথাগুলো বলার সময় নিজেকে কেমন বোকা বোকা মনে হলো। তাই নাকি? সে উঠে দাঁড়িয়ে ড্রয়ার থেকে একটা ছাপানো ফর্ম মতো কি যেন বের করে নিল। তারপর কলম বাগিয়ে ধরে বলল, কাউকে আপনি চাপা দিয়েছেন? না, আমি নয়। মানে আমার পাশের গাড়িতে ওই হাতটা দেখলাম। একটা স্টেশন ওয়াগন, মেরুন রঙের, একজন ভদ্রমহিলা। 1 মিনিট। আগে স্থির হয়ে বসুন। একটা চেয়ার দেখিয়ে দিল সে।
তারপর নিচু গলায় প্রশ্ন করল, আপনার শরীর খারাপ হয়নি তো? এ প্রশ্নের জন্যে অফিসারটিকে দোষ দেওয়া যায় না, কারণ আমার এলোমেলো কথায় যে কেউই এ সন্দেহ করবে। তবুও মুখে বললাম, না, শরীর খারাপ হয়নি। ঠিক আছে, এবার বলুন, কেউ কি উন্ডেড হয়ে রাস্তায় পড়ে আছে? না, তা নয়। মানে ওই হাতটা হঠাৎ বেরিয়ে। ও, বুঝেছি। তাহলে এক কাজ করা যাক, আপনার নাম দিয়েই শুরু করি। কি নাম আপনার? অফিসার বাধা দেওয়ায় ধৈর্যচ্যুতি হলেও শান্ত কণ্ঠে নিজের নাম বললাম, সান্যাল, রুদ্রেন্দু সান্যাল। ঠিকানা? তাও বললাম। তখন অফিসারটি লেখার কাজ সেরে মুখ তুলল। ঠিক আছে, মিস্টার সান্যাল, এবার বলুন কি ব্যাপার। একেবারে প্রথম থেকে ধীরে ধীরে সব গুছিয়ে বলুন। অতএব প্রথম থেকে সব গুছিয়ে বললাম। আমার কথা শেষ হলে সার্জেন্ট থুতনিতে হাত ঘষল। বলল, হুম, আমাদের দেওয়ার মতো সেরকম কোনো তথ্য আপনার হাতে নেই, মিস্টার সান্যাল। ঠিক বলছেন, আপনি একটা হাত দেখেছেন। আপনার ভুল হয়নি তো? মানে আমি বলছি, ওয়াগানটার পেছনের জানলার কাজটা হয়তো ময়লা ছিল। ময়লা থাক আর নাই থাক, ওটা একটা হাতই ছিল। আমার ভুল হয়নি। আর হাতটায় রক্তের দাগ আমার স্পষ্ট নজরে পড়েছে। আমি বোধহয় একটু চেঁচিয়েই উত্তর দিয়ে ফেলেছিলাম। কারণ সার্জেন্ট বলল, আস্তে, উত্তেজিত হবেন না। সার্জেন্টের নাম অনুপম বক্সি। তার বুকে লাগানো প্লাস্টিকের চাকতি থেকেই নামটা জানতে পেরেছি। এখন ভাবতে গিয়ে দেখছি সে তার নিজের কাজ ঠিক মতোই করেছে। তখন মনে হয়েছিল আমার সঙ্গে সময় নষ্ট না করে স্টেশন ওয়াগনের পেছনে তার দৌড়ানো উচিত ছিল। এবং সে কথা তাকে বলেওছিলাম। একবার বাইরে তাকিয়ে দেখুন, মিস্টার সান্যাল। রাস্তার গাড়ির ভিড়ের দিকে আঙুল দেখিয়ে সে বলল, ধরে নিলাম আপনার ওই মেরুন স্টেশন ওয়াগনটা এই ভিড়ের মধ্যেই কোথাও আটকে আছে। কিন্তু হলে কি হবে? আমাদের গাড়ি তো আর উঠতে পারে না। তাহলে যে করে হোক রাস্তাঘাট আটকানোর ব্যবস্থা করুন। অসম্ভব। এখন রাস্তাঘাট আটকালে সারা শহর গাড়িতে ছেয়ে যাবে। দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। এই বলে অনুপম বক্সি টেবিলে রাখা ফোনের রিসিভার তুলে নিয়ে একটা নম্বর ডায়াল করল। তারপর নিচু গলায় কার সঙ্গে যেন কথা বলতে লাগল। না, চেকপোস্টে বরং খবর পাঠিয়ে দাও। শুধু এই টুকরো খবরটুকুই আমার কানে এলো। মিনিট 20 পরে সুইন্ডোর ঠেলে ঘরে ঢুকল টাকমাথা এক ভদ্রলোক। শক্ত সামর্থ্য চেহারা, গালে দিন কয়েকের খোঁচা খোঁচা দাড়ি। পরনে সাধারণ চেক শার্ট, কোট ও টেরিলিনের প্যান্ট। অনুপম বক্সি নিচু স্বরে আমাকে বলল, ডিটেকটিভ অফিসার চৌধুরী, একটা ডাকাতির কেসে হেডকোয়ার্টার থেকে এখানে এসেছেন। কিছুদিন থাকবেন। ওকে সব খুলে বলুন। যা জিজ্ঞেস করেন জবাব দিন। চৌধুরী ধপ করে একটা চেয়ারে বসে পড়ল। আমার দিকে ভুরু উঁচিয়ে বলল, আপনি বুঝি মিস্টার সান্যাল? বলার হয়তো দরকার নেই, তবু বলে রাখছি, আপনি যা বলতে এসেছেন তা সত্যিকারের জরুরি হলেই আপনার পক্ষে মঙ্গল। ডিউটির জন্যে টানা 14 ঘন্টা আমি না ঘুমিয়ে আছি। এখন বাড়ি যেতে পারলে বাঁচি। কোনো রকমে বলতে শুরু করলাম, আমি একটা হাতের কথা বলতে এসেছি। আমার পাশের একটা স্টেশন ওয়াগনে হাতটা আমি দেখেছি। হাত। চৌধুরী অবাক হয়ে কাঁধ ঝাঁকালো, তাকালো বক্সির দিকে। বলল, সব রকমের মালই এখানে জোটে, তাই না বক্সি? ঠিক আছে, মিস্টার সান্যাল, বলুন, শুনি আপনার ওই হতচ্ছাড়া হাতের কথা। সুতরাং আমার কাহিনীর পুনরাবৃত্তি করলাম। গল্পটা বলার সময় ভেবেছিলাম চৌধুরী হয়তো সামান্য হলেও অবাক হবে, উত্তেজিত হবে। কিন্তু সে একঘেয়ে বিরক্তির ভাব নিয়ে চুপচাপ বসে রইল।
যখন তাকে আমার বাঁ হাতে লেখা স্টেশন ওয়াগনের নম্বরটা দেখালাম, সে হাই তুলে একটা নোটবই বের করে নির্বিকারভাবে নম্বরটা টুকে নিল। আমার কথা শেষ হলে সে বলল, মিস্টার সান্যাল, জনগণের সেবা করাটাই আমাদের কর্তব্য। সবার প্রতি সমান মনোযোগ ও সম্মান দেখানোটাই আমাদের নীতি। কিন্তু সত্যি কি আপনি বিশ্বাস করেন যে আপনার এই গাঁজাখুরি গপ্পটা আমি বিশ্বাস করব? হতে পারে আপনি হয়তো আসলে জানলার কাছে কোনো ছায়া দেখেছেন। হয়তো চাদরের তলা থেকে এমন কিছু বেরিয়ে এসেছে যেটা দেখতে অনেকটা হাতের মতো। কিন্তু এটা তো মানবেন, রাস্তার ভিড়ে গাড়ির পেছনে চাদরে মোড়া ডেড বডি নিয়ে কেউ চলাফেরা করে না। ব্যাপারটা ভালো করে বুঝে দেখুন মিস্টার সান্যাল। এবার চলুন আমিও বাড়ি যাই, আর আপনিও বাড়ি ফিরে যান। এসব কথা ভুলে যান। হয়তো তার কথায় রাজি হতাম, কিন্তু অবাক হলাম চৌধুরীর মুখের ভাব দেখে। তার মুখের অভিব্যক্তি চিৎকার করে যত না পারা যায় তার চেয়েও বেশি জোরে আমাকে পাগল কিংবা মিথ্যেবাদী বলছে। সুতরাং রাগে চেঁচিয়ে উঠলাম, না, বাড়ি যাব না। এর আগের কিছুটা চৌধুরীর ওপর, আমাকে বিশ্বাস করছে না বলে, আর বাকিটা নিজের ওপর, এ ঝামেলায় জড়িয়ে পড়েছি বলে। একটা হাত আমি দেখেছি, মরা মানুষের হাত। আপনারা পুলিশের লোক, আপনাদের বললাম, এবার যা হোক কিছু একটা করুন। চৌধুরী গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ল। তারপর খেঁকিয়ে উঠল, ঠিক আছে, আমি এখনই লোক লাগাচ্ছি। আপনি বাড়ি যান। যদি কিছু খুঁজে পাই আপনাকে জানাবো। কিন্তু যদি স্টেশন ওয়াগনটা খুঁজে পাই এবং দেখি আপনার কথামতো কোনো ডেড বডি ওতে নেই, তাহলে মিস্টার সান্যাল, থিংস উইল বি ভেরি গ্রেভ ফর ইউ। রাগ করছেন কেন চৌধুরীদা? শান্ত হন। বক্সি এগিয়ে এসে চৌধুরীর পিঠে হাত রাখল। ওদের এ অবস্থায় রেখে আমি বেরিয়ে এলাম থানা থেকে। গাড়ি স্টার্ট দিয়ে রওনা হলাম এবং প্রথম সুযোগেই গাড়ি ঘুরিয়ে উল্টো দিকে চলতে শুরু করলাম। একসময় বাড়িতে এসে পৌঁছলাম। প্রায় 11টা নাগাদ খেয়াল হলো অফিসে ফোন করে বলা হয়নি যে আজ কাজে যাব না। ফোন করলাম, বস মোটেই খুশি হলো না। এরকমটাই হবে ভেবেছিলাম। এরপর ঘণ্টা তিনেক বসে রইলাম টেলিফোনের কাছে। ভাবলাম এই হয়তো চৌধুরীর ফোন আসবে, কিন্তু এলো না। প্রায় 1:15টার সময় দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দরজায় চৌধুরী দাঁড়িয়ে, কাঁধ অলসভাবে ঝুঁকে পড়েছে দুপাশে, হাত মুঠো পাকানো। মিস্টার সান্যাল, আপনাকে শুধু বলতে এলাম, ওই গাড়ির নাম্বারটা নিয়ে আমরা খোঁজ খবর করেছি। চৌধুরীর কণ্ঠস্বর মাখনের মতো নরম। ওয়াগনটাকে আমরা খুঁজেও পেয়েছি। ওটার রং মেরুন, আপনি যেমনটি বলেছেন। ওয়াগনের মালিক এক মহিলা, মিসেস কণা মিত্র। তার বাড়ি এখান থেকে মাত্র মাইল দুয়েক দূরে। তাই নাকি? তাহলে তো একেবারে কাছে। অবাক হয়ে বললাম, এবং আপনার কথা মতো সেই ডেড বডিটাও আমরা খুঁজে পেয়েছি মিস্টার সান্যাল। ভদ্রমহিলাকে আপনারা অ্যারেস্ট করেছেন। বলতে বলতে মাঝপথে থেমে গেলাম, কারণ দেখলাম চৌধুরী মাথা নাড়ছে। না, গ্রেপ্তার করিনি। কারণ গ্রেপ্তার করার মতো কোনো অপরাধ তিনি করেননি, কিছুই করেননি। কিন্তু আপনাকে একবার আমার সঙ্গে আসতে হবে মিস্টার সান্যাল। আমরা মিসেস মিত্রের বাড়িতে যাব। কিন্তু আপনি যা বলছেন তাতে আমার আর গিয়ে লাভ কি? আপনাকে আসতেই হবে মিস্টার সান্যাল, কারণ না এলে আপনাকে আমি টানতে টানতে নিয়ে যাব, ঢুকিয়ে দেব গাড়ির পেছনের ডিকিতে। গত 5 ঘন্টা ধরে আমি কিসের পেছনে ছুটে বেরিয়েছি সেটা আপনাকে দেখাতে চাই। তারপর মিসেস মিত্রের কাছে আপনি ক্ষমা চাওয়ার পর যদি কোনো কেসে আপনাকে ফাঁসাতে না পারি তাহলে বাধ্য হয়ে হয়তো আপনাকে ছেড়ে দেব। চৌধুরীর সঙ্গে যাওয়ার পথে রাস্তার ধারের দোকানপাটের সাইনবোর্ডগুলো পড়তে থাকলাম।
এছাড়া কিছু করারও ছিল না। চৌধুরী আমার দিকে একবার মুখ ফেরালো না পর্যন্ত, শুধু তাকিয়ে আছে উইন্ডশিল্ডের দিকে। চোখ তীক্ষ্ণ হয়ে এসেছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। মিসেস মিত্রের পাড়াটা ব্যবসায়ীদের পাড়া, সুতরাং জমজমাট। একটা গলিতে গাড়ি ঢুকিয়ে থামল চৌধুরী। ইঞ্জিন বন্ধ করে একটা বাড়ি দেখিয়ে বলল, ওই যে ওই বাড়িটায় আপনার খুনি থাকে। বাড়ির দরজাটা আংশিক কাচের, এবং সেই ঘষা কাচের প্যানেলে লাল রং দিয়ে লেখা মিত্র ডেকোরেটরস। দরজার কাছে এগিয়ে গেলাম আমরা। চৌধুরী নক করল, আর প্রায় সঙ্গে সঙ্গেই খুলে গেল দরজা। গায়ে কাশ্মীরি শাল জড়িয়ে যে মহিলা আমাদের মুখোমুখি দাঁড়িয়ে, তাকে চিনতে আমার কোনো ভুল হল না। ইনিই ছিলেন সেই মেরুন স্টেশন ওয়াগনে। মহিলার চেহারা শক্ত সামর্থ্য, লম্বায় প্রায় আমারই সমান। হঠাৎ দেখলে অ্যাথলিট বলে ভুল হতে পারে। চোখে এখন সানগ্লাস নেই, সুতরাং তেজি ঘোড়ার মতো উদ্ধত ভাবটা অত্যন্ত স্পষ্ট। মিসেস মিত্র, ইনি মিস্টার সান্যাল। চৌধুরী ওকে বলল। ভদ্রমহিলার কাছ থেকে বরফ মাখানো এক সুদীর্ঘ দৃষ্টি উপহার পেলাম। তারপর তিনি ঘুরলেন ইন্সপেক্টর চৌধুরীর দিকে, হাসলেন, প্রশ্ন করলেন, এর কথাই কি আপনি আমাকে বলছিলেন, যিনি আমার স্টেশন ওয়াগনটা রাস্তায় দেখেছেন? হ্যাঁ, ইনি। চৌধুরীর স্বর আবেগহীন, শান্ত। সে আরও বলল, আমি ভাবছিলাম, আপনি যদি এঁকে ডেড বডিটা একটু দেখতে দেন। নিশ্চয়ই দেখাবো, দেখলে হয়তো ওর দুশ্চিন্তা কমবে। আসুন, আমার সঙ্গে আসুন। ঢুকেই ডান দিকে ভেলভেটের পর্দা দেওয়া একটা ঘর। পর্দা সরিয়ে সেই ঘরে আমাদের আহ্বান জানালেন মিসেস মিত্র। ঘরটা বিশাল, দেখলে হঠাৎ করে কোনো কারখানা বলে ভুল হয়, অথবা মনে হতে পারে প্রাচীন কোনো টর্চার চেম্বার। কারণ ঘরের এখানে সেখানে উলঙ্গ দেহ ও দেহের বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পড়ে আছে। তাদের মধ্যে নারী পুরুষ তফাৎ নেই, চোখে স্থির শূন্য দৃষ্টি। ঘরের মাঝখানে একটা কাঠের বড় টেবিল, তার ওপর রং, তুলি, হাতুড়ি, পেরেক ইত্যাদি অগোছালোভাবে পড়ে আছে। এক কোণে চোখে পড়ে হাত পায়ের স্তূপ, আর একটা টেবিলে সাজানো সারি সারি মাথা। তার কোনো কোনোটায় চুল থাকলেও বেশিরভাগই টাকমাথা। হাত বাড়িয়ে একটা মাথা ছুঁয়ে দেখলাম, রুক্ষ কঠিন, নিঃসন্দেহে প্লাস্টার অফ প্যারিস। মিসেস মিত্র এগিয়ে গেলেন ঘরের একটা কোণের দিকে। চৌধুরী পকেট থেকে একটা দোন্ডানো সিগারেটের প্যাকেট বের করে তা থেকে একটা সিগারেট নিয়ে ঠোঁটে রাখল। তারপর লাইটার জেলে সেটা ধরালো। ভাবলাম ওর কাছ থেকে একটা সিগারেট চাইব, কিন্তু ও যে চোখে আমার দিকে তাকিয়ে আছে, সে নজর ইস্পাতের ঠান্ডা পাতে পড়লে সহজেই সেটা ফুটো হয়ে যেত। সুতরাং মিসেস মিত্র ফিরে আসা পর্যন্ত মেঝের দিকেই চেয়ে রইলাম। মিসেস মিত্র খালি হাতে ফেরেননি, কোলে করে নিয়ে এসেছেন একটা প্লাস্টারের ম্যানিকিন। তার রং মাখা, মুখে বোকা বোকা হাসি। এই হল রুকি, মিস্টার সান্যাল। মিসেস মিত্র আমাকে বললেন, এখানে তৈরি প্রতিটি মডেলের একটা করে নাম আছে, তাতে কাজের সুবিধে হয়। আজ সকালে আমার গাড়িতে আপনি নির্ঘাত ওকেই দেখেছিলেন। জানেন তো, আমি আর আমার হাজব্যান্ড মিলে নানান দোকানের শোকেস মডেল দিয়ে সাজাই, বিশেষ করে কাপড়ের দোকান। মডেলগুলো আমরা তৈরি করি, আর দোকান থেকে দেয় মডেলের সব ড্রেস। ব্যাস, তারপর আমাদের কাজ হলো পোশাক টোশাক পরিয়ে সেগুলোকে শোকেসে সুন্দর করে সাজিয়ে দেওয়া। রুকি হল কলকাতার বিখ্যাত কাপড়ের দোকান যমুনালাল পান্নালালের সম্পত্তি। মাত্র দুদিন আগে ওকে নতুন করে আবার রং করেছি। আজ সকালে ওকে নিয়ে আমি যাচ্ছিলাম কলকাতায়। একটু থেমে আবার বলে চললেন মিসেস মিত্র, নুড অবস্থায় স্টেশন ওয়াগনে করে তো আর ডামিগুলোকে নিয়ে যাওয়া যায় না।
তাহলে আপনার মতো আরও অনেকেই হয়তো ভুল ভালো ভাববে। তাই প্লাস্টিকের কভার হাতের কাছে না পাওয়ায় একটা চাদর চাপা দিয়েই রুকিকে আমি নিয়ে যাচ্ছিলাম। কিন্তু রাস্তায় অতবার থামতে আর চলতে গিয়ে চাদরটা সরে যায়। তখনই ওর একটা হাত বাইরে বেরিয়ে পড়ে। মিসেস মিত্র থামতেই আমি বললাম, কিন্তু আপনি তো রুকিকে যমুনালাল পান্নালালে নিয়ে যাচ্ছিলেন, তাহলে এখানে ওটা এলো কি করে? হাসলেন মিসেস মিত্র। বললেন, ও এই কথা। আসলে কি হয়েছে জানেন, রং করার সময় ওর হাতে খানিকটা লাল রং চলকে পড়ে যায়। সে অবস্থায় ওকে তো আর শোকেসে সাজানো যায় না। যমুনালালের দোকানে পৌঁছে যখন রুকিকে বের করতে যাই তখনই ব্যাপারটা আমার চোখে পড়ে। ওই দেখুন। আঙুল তুলে রুকির ডান হাত দেখালেন মিসেস মিত্র। সত্যিই তাই। কোনই থেকে শুরু হয়েছে লাল দাগটা এবং থেমেছে এসে ডান হাতের মাঝের দুয়াঙুলের প্রান্তে। এই হলো আপনার রক্ত, মিস্টার সান্যাল, ব্যঙ্গভরে বলল চৌধুরী। চৌধুরীর নজরে নজর মেলানোর চেয়ে হিমালয়ের চূড়া থেকে অতলান্ত সাগরে ঝাঁপ দিতেও আমি রাজি। চৌধুরীর গলা দিয়ে কেমন একটা অদ্ভুত চাপা গর্জন বেরিয়ে এলো। নিজের ভবিষ্যতের কথা ভেবে ভয় পেলাম। আপনার তদন্ত শেষ হয়েছে, মিস্টার ব্যোমকেশ বক্সি। চৌধুরীর তিক্ত ব্যঙ্গ যেন কেটে বসল আমার শরীরে। এবারে আমরা যাব। তার আগে ওই কোণের একটা প্লাস্টারের মেয়ে ছেলের সঙ্গে আপনি একটু ফষ্টি নষ্টি করে নেবেন। কিছুই বলার নেই আমার। একটা সামান্য দামির জন্যে একজন ক্লান্ত ডিটেকটিভকে দিয়ে আমি কি অমানসিক পরিশ্রম করিয়েছি। তাছাড়া একজন নির্দোষ মহিলাকে খুনের দায়ে অভিযুক্ত করেছি। কেন যেন মনে হলো চৌধুরী আমাকে এত সহজে ছাড়বে না। চৌধুরী আমার বাড়িতে ফিরে এলো। আমাকে নামিয়ে দিয়ে ইঞ্জিন চালু রেখেই মুখ খুলল। মিসেস মিত্রের সামনে যেসব ভাষা চৌধুরী ব্যবহার করতে পারেনি তারই মহড়া দিল প্রায় 10 মিনিট ধরে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ সব শুনলাম। ভাবলাম আমাকে এসব বলে চৌধুরী অন্তত একটু হালকা হোক। বাড়িতে ঢুকে কাজের লোককে বললাম কড়া করে 1 কাপ কফি দিতে। তারপর শুয়ে পড়লাম বিছানায়। মনে মনে নিজেকে হাজার রকম গালাগাল দিলাম। ভাগ্যিস রুমা বাড়িতে নেই, থাকলে ওর কাছে থেকেও এক প্রশ্ন শুনতে হতো। সারাদিনের ক্লান্তির জন্যেই হোক বা এতক্ষণের দুশ্চিন্তার জন্যেই হোক, মিনিট কয়েকের মধ্যেই অঘরে ঘুমিয়ে পড়লাম। আমার চোখ ও মন থেকে বাইরের পৃথিবী মুছে গেল। কতক্ষণ ঘুমিয়েছি মনে নেই, তবে ঘুম ভেঙে দেখি বাইরে ঘন অন্ধকার নেমে এসেছে। অনেকে যেমন ঘুম ভাঙতেই লাফিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে, আমি তেমনটা পারি না। ধীরে ধীরে অচেতন জগৎ থেকে আমি উঠে আসি চেতনার জগতে। চোখ খুলে প্রথম তাকিয়েছি ঘরের জানলার দিকে। তখনই বুঝেছি সন্ধে গড়িয়ে রাত হয়েছে। তারপর মনে পড়ল অনুপম বক্সির কথা এবং পরক্ষণেই ভেসে উঠল টাক মাথা অফিসার চৌধুরীর রুক্ষ মুখটা। সমস্ত ব্যাপারটা ভুলতে আবার চোখ বুঝলাম। চোখ বুঝতেই আমার মন ভেসে গেল সারি সারি গাড়িতে টুইটম্বুর সকালের রাস্তায়। আমি যেন আবার বসে আছি আমার গাড়িতে। সামনে সবুজ অ্যাম্বাসাডারটা, আর ডান দিকেই মিসেস মিত্রের মেরুন স্টেশন ওয়াগনটা। আমি তাকিয়ে আছি স্টেশন ওয়াগনের পেছনে রাখা চাদর ঢাকা অবয়বটার দিকে। হঠাৎই চাদর সরে গিয়ে বেরিয়ে এলো হাতটা। কিন্তু না, মানুষের হাত নয়, একটা প্লাস্টারের হাত। মিসেস মিত্রের স্টুডিওর সেই হতচ্ছাড়া ডামি রুকির হাত। তবে তখনই আমার তন্দ্রার ভাবটুকু নিমেষে মিলিয়ে গেল। স্পষ্ট বুঝলাম চৌধুরী এবং আমি দুজনেই বিরাট ভুল করেছি। মিসেস মিত্র চালাকিতে আমাদের টেক্কা দিয়েছেন। সকালের রাস্তার দৃশ্যটা স্পষ্ট আমার মনে ভাসছে। চাদরের নিচে কোনো মৃতদেহের বদলে আমি রুকিকে ভাবতে আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু পারছি না। কারণ লাল রংটা ছিল রুকির ডান হাতে, আর যে হাতটা আমি গাড়িতে দেখেছি সেটা কোনো মানুষের বাঁ হাতে।
বিছানায় বসে থরথর করে কাঁপতে লাগলাম। আমি দিশেহারা হয়ে পড়েছি। চৌধুরীকে ফোন করে সব বলবো। সে আমার কথা বিশ্বাস করবে তো? আর করলেও এখন আমরা কি করব? কি করব ভাবতে ভাবতে আধ ঘন্টা পার হয়ে গেল। এমন সময় হঠাৎই বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ কানে এলো। অতিথি এসেছে আমার কাছে। যেই আসুক, সে নিশ্চয়ই অনেকক্ষণ ধরে কড়া নাড়ছে। কারণ কড়া নাড়ার খটখট শব্দটা যে আমার মাথার ভেতর থেকে আসছে না, সেটা বুঝতে আমার বেশ সময় লেগেছে। চৌধুরীকে ডাকবো কি ডাকবো না ভাবতে ভাবতে দরজার কাছে গেলাম। দরজা খুললাম। দরজায় দাঁড়িয়ে মিসেস মিত্র। গায়ে বিকেলের সেই কাশ্মীরি শাল এবং একটা উলের মাফলার, যেটা তখন দেখিনি। সব মিলিয়ে তার এই সাজ হাস্যকর। তবে তার হাতের মুঠোয় ধরা জিনিসটা মোটেও হাস্যকর নয়। জিনিসটা একটা 0-4-5 অটোমেটিক। তার নলের ফুটোটা সরাসরি আমার পেট লক্ষ্য করে তাকিয়ে আছে, এবং ফুটোর আকার আমার কাছে জলের পাইপের মতো বিশাল ঠেকল। আমার প্রথম কথাগুলো যেমন এলোমেলো তেমনই অর্থহীন, তবে আমার সারাদিনের অবস্থার কথা ভাবলে সে দোষ ক্ষমা করা যায়। হাতের হিসেবটা আপনার ভুল হয়ে গেছে, তাই না মিসেস মিত্র? হ্যাঁ। তাই ভাবছিলাম এটা খেয়াল হতে আপনার কতটা সময় লাগবে। কথাটা বলেই বসবার ঘরে ঢুকে এলেন তিনি। দরজা বন্ধ করে ছিটকিনি এঁটে দিলেন। তারপর বললেন, ইন্সপেক্টর চৌধুরী যখন দোকানে গিয়ে আমাকে আপনার কথা বললেন, তখন তাড়াহুড়ো করে ডামিটা আমাকে রেডি করতে হয়। আপনি কি দেখেছেন সেটা মিস্টার চৌধুরী আমাকে বলেছেন, কিন্তু কোন হাতটা যে চাদরের তলা দিয়ে বেরিয়েছিল তা বলেননি। সেটা আমারও ঠিক মনে পড়ল না। সুতরাং আন্দাজেই রুকির ডান হাতে রং লাগাতে হলো, এবং আমার আন্দাজ ভুল হলো। তবে মাত্র 1 ঘন্টা আগে সে ভুলটা বুঝতে পারলাম। মনে পড়ল চাদরের তলা থেকে যে হাতটা বেরিয়েছিল সেটা বাঁ হাত। আর আপনি ভাবলেন আমার হয়তো সেটা খেয়াল পড়বে। মিসেস মিত্র হাসলেন। বললেন, রাস্তায় গাড়ির ভিড়ে আপনি আমার এত কাছে ছিলেন যে এখন হোক পরে হোক এ ব্যাপারটা আপনার মনে পড়বেই। সুতরাং টেলিফোন বই দেখে আপনার ঠিকানাটা বের করে চলে এলাম। তা এখন কি হবে? আমরা একটু বেরোবো মিস্টার সান্যাল। প্রথমে আমরা আমার এক বন্ধুর সঙ্গে দেখা করব। সে একজন বিল্ডিং কন্ট্রাক্টরের হয়ে কংক্রিট মিক্সার চালায়। আমার কথা সে চোখ বুজে শুনে, অবশ্য ঠিকঠাক দাম দিলে তবেই। তারপর যেখানে যাবেন সেখানে গিয়ে নিতিনের সঙ্গে আপনার দেখা হবে। নিতিন? আজ সকালে চাদরের নিচে বুঝি উনিই ছিলেন? মিসেস মিত্র সম্মতি জানিয়ে মাথা নাড়লেন। হ্যাঁ, নিতিন আমার হাজব্যান্ড। সে একটা বেহেদ মাতাল, লম্পট কাপুরুষ। শয়তান হাসি ফুটে উঠল ওর ঠোঁটে। তিনি মৃদু স্বরে বললেন, সে যাক, নিতিন তো আর নেই। নেই? কোথায় গেছেন? যেখানে গেলে আর ফেরা যায় না। মানে, নেক্সট ইয়ারে এই সময়ে ওর আত্মা ইহলোকের মায়া থেকে পুরোপুরি মুক্তি পাবে, এবং একই সঙ্গে ওর কবরের ওপর গড়ে উঠবে আধুনিক এক লাক্সারি অ্যাপার্টমেন্ট। সামনের সপ্তাহেই তার ফাউন্ডেশন স্টোন বসানো হবে। টের পেলাম আমার হাতের তালু দরদর করে ঘামছে। কিন্তু মরে গেলেও এই মহিলার কাছে আমি প্রাণ ভিক্ষা চেয়ে অনুনয় বিনয় করতে পারব না। তাহলে আমি ও নিতিনবাবু একই সঙ্গে একই কবরে জায়গা পাচ্ছি। প্রচণ্ড চেষ্টায় গলার স্বর সমান রাখলাম, কিন্তু হঠাৎ এরকমভাবে আমি উধাও হয়ে গেলে ইন্সপেক্টর চৌধুরী কি সন্দেহ করবেন না? বিশেষ করে আজকের ঘটনার পর। যত প্রাণ চায় সন্দেহ করুক, চৌধুরী কিছুই প্রমাণ করতে পারবে না। তাহলে আমরা রওনা হই মিস্টার সান্যাল। রওনা হব কিনা ভাবছি, এমন সময় দরজায় প্রচণ্ড ধাক্কার শব্দ শোনা গেল। বাইরে যেই থাকুক না কেন, আমার সঙ্গে নিশ্চয়ই তার ভীষণ জরুরি দরকার।
মিসেস মিত্র কোণ ঠাসা বেড়ালের মতো চকিতে একবার চারপাশে চোখ বুলিয়ে নিলেন, কিছুটা যেন অস্থির হয়ে উঠলেন। একবার ভাবলাম ওর হাতের রিভলভারের ওপরে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু আমাদের মধ্যে দূরত্ব অনেক। চঞ্চল চোখে এপাশ ওপাশ তাকিয়ে তিনি রিভলভারটা লুকিয়ে ফেললেন শালের আড়ালে, কিন্তু তখনও ওটা তাক করে রইল আমার দিকে। কিছুটা ভয়ের গলায় মিসেস মিত্র আমাকে বললেন, যে এসেছে তাকে তাড়াতাড়ি তাড়ান, আর চালাকি করে পালানোর চেষ্টা করবেন না। আমি আপনার ঠিক পেছনেই থাকব, দরকার হলে এক গুলিতে দুজনের লাশ ফেলে দেব। দরজার কাছে গিয়ে দাঁড়ালাম, গভীর শ্বাস নিয়ে দরজা খুলে পাল্লাটা সামান্য ফাঁক করলাম। বাইরে যে দাঁড়িয়েছিল সেই বাকি কাজটা শেষ করল। ছিটকে খুলে গেল দরজা এবং রকেটের গতিতে ঘরে ঢুকল চৌধুরী। এক প্রচণ্ড ধাক্কা মারল আমাকে। আমি উড়ে গিয়ে পড়লাম ঘরের অন্য প্রান্তে। দেওয়ালে ধাক্কা খেয়ে পড়ে গেলাম মেঝেতে। মিসেস মিত্র অবাক হয়ে দরজার পাশেই দাঁড়িয়ে রইলেন, রিভলভারটা তখনও শালের আড়ালে লুকোনো। শালা, শুয়োরের বাচ্চা, আমার মুখের কাছে এসে খেঁকিয়ে উঠল চৌধুরী, তোমাকে আজ তুলে নিয়ে গিয়ে যক্ষা ধুলাই দেব। আজ যখন বড় সাহেবের সঙ্গে দেখা করতে গেছি তখন কি হয়েছে জানো? অপদার্থের মতো কাজ করেছি বলে তিনি আমাকে কথা দিয়ে এক থাপ্পড় মেরেছেন। এখন আমার সব প্রমোশন সিল হয়ে যাবে সান্নাল, শুধু তোমার জন্যে। কথা শেষ হতেই সে আমার একটা হাত চেপে ধরল। এক হ্যাঁচকায় আমাকে তুলে নিয়ে প্রায় ছুড়ে দিল অন্য একটা দেওয়ালে। হাত পা মুড়ে ছিটকে পড়লাম শোয়ার ঘরের দরজার কাছে। যন্ত্রণা যত না টের পাচ্ছিলাম তার চেয়ে অবাক হচ্ছিলাম বেশি। নিরো অপরাধ নাগরিকদের মিছিমিছি হয়রান করা। বড় সাহেব এই কথা বলে আমাকে হেভি ঝেড়েছেন, চৌধুরী বলল। তারপর ঘুরে তাকালো মিসেস মিত্রের দিকে। উনিও আমার মতোই হতভম্ব, বিস্মিত। আমি কিন্তু চৌধুরীর প্রমোশনের জন্যে মোটেও চিন্তিত নই, বরং নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করছি। মিসেস মিত্রকে লক্ষ্য করে চৌধুরী বলল, ভালোই হয়েছে আপনিও এখানে রয়েছেন মিসেস মিত্র, নইলে আমাকেই দেখা করতে যেতে হতো। আপনি এই লোকটার নামে মানহানির মামলা করুন, একে পথের ভিখিরি করে ছাড়ুন। চৌধুরী পায়ে পায়ে আমার কাছে এগিয়ে এলো। আমি তখন কোনো রকমে উঠে দাঁড়াতে চেষ্টা করছি। সে চিৎকার করে উঠল, না, শুধু মানহানির মামলায় আমার পেট ভরবে না, তোমাকে 7 জন্মের শিক্ষা দিয়ে তবে ছাড়ব। পা তুলে সে আমার পিঠে রাখল, তারপর প্রচণ্ড এক ধাক্কা মারল। তীরবেগে দরজা দিয়ে আমি ছিটকে গেলাম শোয়ার ঘরে। মাথাটা ঠুকে গেল একটা বুকশেলফের কোণে এবং অবশেষে বিকট শব্দে আছাড় খেয়ে পড়লাম ফ্রিজের পাশে। এবার ভয়ার্ত চোখে তাকালাম চৌধুরীর দিকে। শুধু রাগ হলে এ ব্যবহারের মানে বুঝতাম, কিন্তু এ তো রাগ নয়, নৃশংস প্রতিশোধের জ্বালা। কোটের ভেতর থেকে রিভলভার বের করে এনেছে চৌধুরী। এরা দুজন মিলে যদি আমার এগেইনস্টে যায় তাহলে আমার আর বাঁচার আশা নেই। কিন্তু চৌধুরী শোয়ার ঘরে ঢুকেই একপাশে আড়ালে সরে গেল। ইশারায় আমাকে বলল নিচু হয়ে লুকিয়ে থাকতে। তারপর মিসেস মিত্রকে লক্ষ্য করে চেঁচিয়ে বলল, রিভলভারটা ফেলে দিন মিসেস মিত্র। মিস্টার সান্যালের আর কোনো ভয় নেই, আর আপনারও পালানোর পথ নেই। আই এম ইন চার্জ নাও। দি কট এক কান ফাটানো শব্দে চৌধুরীর উত্তর এল। মিসেস মিত্রের রিভলভারের গুলি নিমেষে এসে বিঁধল শোয়ার ঘরের দেওয়ালে। কিছুটা সিমেন্ট বালি খসে পড়ল মেঝেতে। চৌধুরী সতর্ক ভঙ্গিতে ধীরে ধীরে উঠে দাঁড়াল। রিভলভার ধরা হাতের কবজিটা চেপে ধরল অন্য হাতে। তারপর অত্যন্ত যত্নে নিশানা ঠিক করে নিয়ে একবার গুলি ছুটল। বসবার ঘর থেকে এক ভয়ঙ্কর তীক্ষ্ণ আর্তচিৎকার ভেসে এলো। চৌধুরী লাফিয়ে বেরিয়ে গেল শোয়ার ঘর থেকে। আমি একটু পেছন থেকে তাকে অনুসরণ করলাম।
দেখলাম মিসেস মিত্র মেঝেতে পড়ে আছেন। ওর পাশে পড়ে থাকা রিভলভারটা চৌধুরী কুড়িয়ে নিল। মিসেস মিত্রের শালের সামনেটা আঠালো লাল রঙে মাখামাখি। তিনি জীবিত কি মৃত সেটা বোঝার জন্যে ডাক্তারি পরীক্ষার দরকার। চৌধুরী আমাকে বলল, ফোন করে অ্যাম্বুলেন্সে খবর দিন। এখনো হয়তো উনি বেঁচে আছেন। অবশেষে একসময় মিসেস মিত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ভারপ্রাপ্ত ডাক্তার আমাদের আশ্বাস দিলেন যে ওর প্রাণের কোনো আশঙ্কা নেই এবং শিগগিরই তিনি কাঠগড়ায় দাঁড়ানোর মতো সুস্থ হয়ে উঠবেন। মনে হলো প্রায় কয়েকশো সাদা পোশাকের ডিটেকটিভ, আসলে ৮ কি ১০ জন, আমার বাড়ি ছেয়ে ফেলেছে। সব গোলমাল মিটে যাওয়ার পর তাদের যা করণীয় তারা তাই করতে লাগল। তাদের কাজ শেষ হলে আমার বাড়ির যা অবস্থা হলো তা আর বলার নয়। যেন বোমায় বিধ্বস্ত হিরোশিমা। আর চৌধুরী একটানা প্রায় ২৪ ঘণ্টা না ঘুমোনোর ফলে ঘরে চলাফেরা করছে জীবন্ত এবং মাতাল মমির মতো। ঘর ফাঁকা হলেও সে বিট বিট করে বলল, আপনার সঙ্গে একটু গায়ের জোর দেখিয়েছি আর গালিগালাজ করেছি বলে কিছু মনে করবেন না, মিস্টার সান্যাল। কিন্তু এখানে আসতে গিয়ে বাইরে মিসেস মিত্রের মেরুন স্টেশন ওয়াগনটা দেখে আমি চমকে উঠি। তখন উঁকি মারি বসবার ঘরের জানলা দিয়ে। ভেতরের নাটক, মিসেস মিত্রের রিভলভার, সবই আমার চোখের পড়ল। সুতরাং আপনাকে বাঁচাতে যে বুদ্ধিটা মাথায় এসেছে সেটাই খাটিয়েছি। না, না, ক্ষমা চাইতে হবে না। আমি বাধা দিয়ে বললাম, কিন্তু আপনি এখানে ফিরে এলেন কেন? বিকেলবেলা তো আমি ভাবলাম আপনি এ মামলায় হাত ধুয়ে ইস্তফা দিলেন। তাই করতাম, শুধু আমার বউয়ের জন্যে। চৌধুরী জবাব দিল, আপনার বউ? হ্যাঁ। বাড়ি ফিরে গিয়ে আপনার ওপর রাগে ঘুম এল না। সুতরাং বসে বসে গোটা গল্পটা বুকে শোনালাম। আমার কাহিনী শেষ হলে ও শুধুই ঠোঁট ওল্টাল। ডিটেকটিভের বউ হওয়ার ফলে ও জানে এরকম হলে মনের অবস্থাটা কি হয়। কিন্তু হঠাৎই ও রেগে গিয়ে আমার দিকে তাকালো, বলল, তোমার কোটটা আবার দোকানে কাচতে দাও। কোটের হাতায় এসব কি লাগিয়ে এনেছ? গৃহিণীরা যেরকম বলে থাকে সেরকম সুর ওর গলায়। আমার ক্লান্তির কথা, হতাশার কথা ওর মনেও পড়ল না। কোটে দাগ লাগিয়েছি বলে খাপ্পা হয়ে উঠেছে আমার ওপরে। ঠিক বুঝলাম না। আমিও বুঝিনি অন্তত তখন। তারপর কোটের হাতায় তাকিয়ে কি দেখলাম জানেন? কি? লাল রং। তাতে কি? সুতরাং তখন আমি ভাবতে শুরু করলাম, লাল রংটা আমার পড়ে একমাত্র যে জায়গা থেকে লাগতে পারে তা হল রুকির হাত। মানে মিসেস মিত্রের ওই ডামি। আর তা যদি হয় তাহলে তিনি নিশ্চয়ই দুদিন আগে ওটা রং করেননি। অথচ তিনি আমাদের তাই বলেছেন। প্রথমে যখন আমি একা ওর বাড়িতে যাই তখন আমাকে ওটা দেখানোর মাত্র মিনিট কয়েক আগে তিনি রুকির ডান হাতে ওই লাল রংটা লাগিয়ে দেন। স্পষ্ট মনে আছে, আমাকে দরজায় দাঁড় করিয়ে রেখে তিনি একবার ওই স্টুডিওতে ঢোকেন এবং আমি যাতে রুকির হাতে হাত না দিই সে বিষয়ে তিনি যথেষ্ট চেষ্টা করেন। মনে হয় ফেরার সময় হয়তো রুকির হাতে আমার কোটের হাতাটা ঘষে গিয়ে থাকবে। একটু থেমে চৌধুরী আবার বলতে শুরু করল, সে যাই হোক, যদি রুকির হাত থেকেই ওই লাল রংটা এসে থাকে তাহলে এটা বুঝতে হবে মিসেস মিত্র ওই ডামিটা রং করে তৈরি রেখেছেন আমাকে বোকা বানানোর জন্যে, অর্থাৎ তিনি আমাদের কাছে মিথ্যে কথা বলেছেন। সঙ্গে সঙ্গে আমি গাড়ি নিয়ে ছুটে গেলাম ওর বাড়িতে, কিন্তু দেখলাম তিনি বাড়িতে নেই। তখন ভাবলাম আপনার কাছেই আসি, একটু জিজ্ঞাসাবাদ করে যাই ব্যাপারটা নিয়ে। এসে দেখি বাইরে মিসেস মিত্রের স্টেশন ওয়াগনটা দাঁড়িয়ে। বাকিটা তো আপনি জানেন। একটা চেয়ারে এলিয়ে পড়ল চৌধুরী, যেন এই কথাগুলো বলে তার অবশিষ্ট শক্তিটুকুও নিঃশেষ হয়ে গেছে। কিন্তু আমার আরও একটা প্রশ্ন রয়েছে। সুতরাং জিজ্ঞেস করলাম, ওর স্বামীর বড়ি কোথায়? তিনি বলছিলেন, কোথায় একটা বড় বাড়ি তৈরি হবে, সেই জমিতে নাকি পোঁতা আছে।
চৌধুরীর দুচোখের পাতা যেন দুদুটো ভারী পাথর। নিছক ইচ্ছেশক্তিতেই সে যেন চোখ খুলে রয়েছে। এখন শুধু একটা প্রশ্ন নয়, অনেক প্রশ্ন। বিড বিড করে বলল চৌধুরী, কে মিসেস মিত্রকে সাহায্য করেছে? কিভাবে ওর স্বামীকে খুন করা হয়েছে? এসব প্রশ্নের উত্তর কাল থেকে খুঁজতে শুরু করব। কিন্তু ডেড বডিটা খুঁজে পাবেন কি করে? কোথায় কোথায় নতুন বাড়ি তৈরি হচ্ছে সেটা আমাদের খোঁজ করতে হবে। আমরা মিউনিসিপ্যালিটিতে গিয়ে খোঁজ নেব। সত্যি, এটা আমার মাথায় আসেনি। চৌধুরীকে মনে মনে সাবাস দিলাম। মিউনিসিপ্যালিটিতে খোঁজ খবর নেওয়ার পর খুঁজে পাওয়া যাবে সেই বিল্ডিং কন্ট্রাক্টরকে। তারপর জানতে পারব কে মিসেস মিত্রের বন্ধু, যে ও সব কথা চোখ বুজে শোনে এবং সেই কন্ট্রাক্টরের কংক্রিট মিক্সার চালাতে পারে। তারপর চৌধুরীকে সে কথা বলতে গিয়ে দেখি সে চেয়ারে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। অতএব মনেমনে শুধু ভাবলাম, ভাগ্যিস ট্রেন স্ট্রাইক হয়েছিল। গল্পটি এখানেই সমাপ্ত করা হল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। আপনাদের কাছে এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।